where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এর আগে নবম শ্রেণীর একটি ক্লাস নিয়েছি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তোমাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে, তবুও যারা নতুন আজকে টিভির সামনে বসেছো তাদের সাথে আমি আমার পরিচয় করিয়ে নিচ্ছি। আমি গৌরশঙ্কর ঘোষ, মোথাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক। তো আজ তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সে বিষয়টি হচ্ছে নোঙর। আজকের যে পাঠ আমার রয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় যে পাঠ। তৃতীয় পাঠে তোমরা দেখবে হিমালয় দর্শন বলে একটা প্রবন্ধ রয়েছে আর একটা কবিতা রয়েছে নোঙর। তো আজকে আমি তোমাদের পড়াবো নোঙর। তোমরা একটু বোর্ডের দিকে দেখবে, লেখা আছে আজকের পাঠ নোঙর। ঠিক আছে, তাহলে নোঙর কবিতাটি কে লিখেছেন আমরা কবির নামটা লিখে নেব। কবি হচ্ছেন অজিত দত্ত। আজকের পাঠ নোঙর, কবি অজিত দত্ত। তো কবি অজিত দত্ত এই কবিতাটি কোথার থেকে নিয়েছেন? তো ওনার একটি কাব্যগ্রন্থ রয়েছে, যে কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা একত্রিত রয়েছে। সেই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। যেখান থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে, দেখো লিখে দিচ্ছি আমি, মূল কাব্য হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। সাদা মেঘ কালো পাহাড়, এই মূল কাব্যগ্রন্থ থেকে আর নোঙর কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা পড়ার দিকে যাব। তোমরা নিশ্চয়ই নোঙর দেখে থাকবে। নদী, বন্দর, সমুদ্রে যদি তোমরা গিয়ে থাকো তো দেখবে যে বড় বড় জাহাজ, ছোট বড় নৌকো, এগুলোকে নদীর ধারে বা বন্দরে একটা মোটা দড়ি এবং সঙ্গে লোহার একটা কি বলবো পাঞ্জা, এই লোহার পাঞ্জা দিয়ে কি করা হয়, বেঁধে দিয়ে স্থলভাগে ফেলে দেওয়া হয়, যাতে নৌকা বাতাস কিংবা ঢেউয়ে অন্য কোথাও চলে যেতে না পারে, অর্থাৎ নৌকা যেন স্থির থাকে। দেখেছো নিশ্চয়।
যদি দেখে না থাকো তাহলে নদীতে যাবে কিংবা সমুদ্রে গেলে দেখতে পাবে। তো আজকে আমি তোমাদের নোঙর কবিতাটি পড়াবো। তো নোঙর কবিতাটি পড়াতে গিয়ে আমাদের প্রথমেই যে কথাটি মনে করতে হবে যে এই নোঙর কবিতাটা কি ধরনের কবিতা। নোঙর কবিতাটা হচ্ছে একটি রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কবিতা কেমন? তো রূপক কথার অর্থ কি? রূপক কথার অর্থ হচ্ছে যে প্রতিরূপ সৃষ্টি করে ব্যাখ্যা করা। কি বললাম? প্রতিরূপ তৈরি করে ব্যাখ্যা করা। এখানে কি থাকে? এখানে থাকে দুটি সমান্তরাল ধারার, এখানে থাকে দুটি সমান্তরাল ধারার বিষয়। প্রতিরূপ সৃষ্টি করে ব্যাখ্যা করা এবং এখানে থাকে দুটি সমান্তরাল ধারার বিষয়। তো দুটি সমান্তরাল ধারার বিষয় থাকে। প্রথমটি থাকে প্রবাহমান অর্থ। দ্বিতীয়টির থাকে কি অন্তর্নিহিত অর্থ। তো বাইরের যে আবরণটা থাকে সেই আবরণ দিয়ে ভেতরের অংশটাকে ঢেকে রাখার প্রচেষ্টাতে আর রূপক তৈরি হয়। তাহলে আমরা দেখব কবি যে নোঙর কবিতাটা লিখেছেন সেখানে একটা বাইরের অর্থ আছে এবং একটি ভিতরের অর্থ আছে। ঠিক আছে? তাহলে বাইরের অর্থ কি আছে এবং ভিতরের অর্থ কি আছে সেটা কিন্তু আমরা জানব। ঠিক আছে? তাহলে তোমরা দেখো নোঙর কবিতাটা যখন আমরা আলোচনা করতে যাব, তো যেহেতু এটা রূপকধর্মী কবিতা এবং কবি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ধরনের কবিতা লিখে থাকেন। মানে আমরা এখানে বলতে পারি এটা উদ্দেশ্যধর্মী লেখা। উদ্দেশ্যধর্মী লেখা। তাই রূপককে বলা হয় উদ্দেশ্যধর্মী লেখা। তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য কবির আছে। সেই উদ্দেশ্যটা কি আমরা এটা জানব। তার আগে আমরা জেনে নেব যে কবি এই যে নোঙর কবিতাটা লিখলেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে, সেই উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্য জানতে গিয়ে আমরা জানব কবির মন মানসিকতা, কবি ভাবনাকে। ঠিক আছে? তাহলে চলি আমরা এই মুহূর্তে একটু কবির মন মানসিকতা এবং তার কাব্য ভাবনা কী ধরনের ছিল সে বিষয়টাতে একটু আলোকপাত করি। ঠিক আছে? তাহলে যাওয়া যাক। যে বিষয়গুলো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে। কেমন? সবাই আশা করি বই খাতা পেন্সিল নিয়ে বসেছো? অবশ্যই বসেছো, কারণ আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছি। তো যে বিষয়টা আমি আলোকপাত করতে চাইছি, যে কবিতাটা আমাদের বুঝতে সুবিধা দেবে, বিষয়টা হচ্ছে এরকম যে দেখো আমাদের দেশের যে কাব্য সাহিত্য এবং যে কবি সমাজ বা লেখক গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকের একটা কি আছে, পাশ্চাত্য দেশের প্রতি একটা টান আছে, বা তারা টান বলবো না, মানে পাশ্চাত্য দেশের প্রতি একটু অনুরক্ত আছেন। অনেকেই তোমরা দেখবে
যে 19 শতক থেকেই আমাদের এদেশীয় কবি সাহিত্যিকরা কিন্তু একটু পাশ্চাত্যমুখী হয়েছেন। বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের কথা তোমরা জেনেছো যে তিনি পাশ্চাত্য দেশে গিয়েছিলেন ইংরেজি শিক্ষা, আর ইংরেজি শিক্ষায় মানে কি করব কাব্যচর্চা করতে, ইংরেজি কাব্যচর্চা করতে তিনি গিয়েছিলেন। ভালো কথা। তার পাশে যদি আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখব, তিনিও কিন্তু পাশ্চাত্য ভাবধারার মানে কি বলবো মানে পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন। শুধু তাই নয়, 19 শতকের পর যদি আমরা দেখি 20 শতকের দিকে বাংলা সাহিত্য কিন্তু অনেকখানি ডেভেলপ করে গেছে। 1930-এর দশকে বাংলায় যে সমস্ত আধুনিক কবি আর কাব্য লেখালেখি করছেন তাদের মধ্যে তোমরা নামগুলো শুনেও থাকতে পারো। সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, অমিয় চক্রবর্তী, তারপরে কবি অজিত দত্ত, ইনারা কি করছেন? কাব্যচর্চা করছেন। কেমন কাব্যচর্চা করছেন? তো আধুনিক কাব্যচর্চা করছেন। এই সময়ে তোমরা দেখবে যে আধুনিক কাব্য আন্দোলন কিন্তু গড়ে উঠেছে। তাই আধুনিক কাব্য আন্দোলন কীরকম? এই আধুনিক কাব্য আন্দোলনকে 30-এর দশকের যে আন্দোলন সেটাকে আমরা এইভাবে লিখি 30-এর কাব্য আন্দোলন। এই 30-এর কাব্য আন্দোলন যদি আমরা দেখতে যাই তো একটা দেখব স্বদেশী ভাবধারা। কি? স্বদেশী ভাবধারা। আর একটা হচ্ছে পাশ্চাত্য ভাবধারা। ঠিক আছে? কি বললাম? 30-এর দশকের যে কাব্য আন্দোলন গড়ে উঠলো, তোমরা দেখবে যে কল্লোল গোষ্ঠী বলে একটা লেখক গোষ্ঠী ছিল। সেই লেখক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এই যে সমস্ত কবির নাম আমি বললাম এনারা। তো তারা কিন্তু পাশ্চাত্য ভাবধারার সাথে কিন্তু অনেকখানি নিজেদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো আমাদের জানতে হবে যে স্বদেশী ভাবধারায় কি রয়েছে এবং পাশ্চাত্য ভাবধারায় কি রয়েছে, দুটোর ডিফারেন্সটা কোথায়। তো পাশ্চাত্য ভাবধারায় কি কি রয়েছে? পাশ্চাত্য ভাবধারায় রয়েছে কি? প্রেম, প্রেম, সৌন্দর্য, নিসর্গ, তারপরে তোমার বলা যেতে পারে রোমান্স। দেখো, এগুলো হচ্ছে এ দেশীয় কাব্যচর্চার বিষয়। প্রেম, সৌন্দর্য, নিসর্গ, রোমান্স, মানে আধুনিক। কিন্তু আধুনিক কাব্যধারার দেশীয় ভাবধারা হচ্ছে এই ধরনের বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে এখন জানতে হবে যে পাশ্চাত্য ভাবধারা এক্সাক্ট কি আছে। পাশ্চাত্য ভাবধারার মধ্যে দেখবেও আমরা আছে প্রথমেই যেটা, সেটা হচ্ছে দার্শনিকতা। দার্শনিকতা রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে দুরূহ, মানে আছে হচ্ছে দার্শনিকতা আর হচ্ছে মননশীলতা। দার্শনিকতা, মননশীলতা আর হচ্ছে স্টাইলধর্মী কবিতা। স্টাইলধর্মী কবিতা। আর কি আছে? আর আছে দেশি বিদেশি শব্দকল্পদ্রুম। কি? দেশি বিদেশি শব্দকল্পদ্রুম। তাহলে দেখো, স্টাইলধর্মী কবিতা, দার্শনিকতা, মননশীলতা, দেশি বিদেশি শব্দকল্পদ্রুম, আর যেটা রয়েছে দুরূহ মনের মারপ্যাঁচ, কঠিন মনস্তত্ত্ব। কি আছে? কঠিন মনস্তত্ত্ব।
তাহলে এতগুলো বিষয় কিন্তু এই পাশ্চাত্য ভাবধারার সাথে রয়েছে। তো 30-এর দশকের কবিরা সকলেই কিন্তু ঝুঁকলেন কোন দিকে? পাশ্চাত্য ভাবধারার দিকে। কারা? কল্লোল গোষ্ঠীর কবি সাহিত্যিকেরা। কবি অজিত দত্তও ছিলেন। কবি অজিত দত্তেরও এই জগৎটাকে খুব ভালো লাগতো, কিন্তু কবি অজিত দত্ত কল্লোল গোষ্ঠীর লেখকের সাথে গেলেন না। তিনি কিন্তু ভালোবাসলেন পাশ্চাত্য ভাবধারাকে, তিনি বুঝলেন, জানলেন, কিন্তু একেবারে স্বদেশ প্রীতি বা স্বদেশী ভাবধারা এর মধ্যে কবি এতখানি অন্তর্লীন হয়ে গেলেন, মানে কি বলবো, এতখানি জড়িয়ে গেলেন যে তিনি কিন্তু ওখানে যাওয়ার চেষ্টা করেও কিন্তু যেতে পারলেন না। নিতান্তই ভালোবাসার টানে তিনি দেশীয় ভাবধারার সাথে তার কাব্য এবং কবিতা লেখা চালিয়ে গেলেন। তাই কল্লোল গোষ্ঠী ভাবধারার যারা পাশ্চাত্য সংস্পর্শে গেলেন বা পাশ্চাত্য ভাবধারার সাথে পরিচিত হলেন, তারা কবিকে কি করলেন? বললেন গোষ্ঠীচ্যুত কবি। কেন? এই কল্লোল গোষ্ঠীর লোক মানে কবিরা সকলেই গেলেন, কিন্তু কবি গেলেন না। কবি সচেতনভাবেই গেলেন না, কবি কিন্তু এখানে থেকে গেলেন। তাই তাকে কল্লোল কক্ষচ্যুত কবি বলা হয়, মানে কক্ষচ্যুত হয়ে গেলেন। সকলেই যাচ্ছিলেন সেই দিকেই, নানা রকমের জটিল মনস্তত্ত্ব নিয়ে লেখালেখি সকলেই করছিলেন, কবি কিন্তু সেখানে গেলেন না। কবি একেবারে আড়ম্বরহীন সহজ সরল জীবন, মন এবং মানসিকতা নিয়ে স্বদেশী ভাবধারায়, স্বদেশী চিন্তায়, প্রেম, সৌন্দর্য, নিসর্গ এবং রোমান্স নিয়ে মেতে থাকলেন, ভালোবাসার টানে। আমাদের কাছে কবির মন এবং মানসিকতা সম্পর্কে একটা ধারণা জন্মে গেল যে কবি স্বদেশী ভাবধারার সাথে থেকে গেলেন, তিনি এই ধারাতেই কাব্য চর্চা করলেন। কবির ভালো লাগতো এই পাশ্চাত্য ধারার ধ্যান ধারণা, চিন্তা চেতনা। কবি কিন্তু সেখানে গেলেন না, কারণ সকলেই কিন্তু কল্লোল গোষ্ঠীর লেখকেরা এই চিন্তা ভাবনার মধ্যে পাশ্চাত্য ভাবধারাকে ভরে, মানে পাশ্চাত্য ভাবধারার প্রতি এতখানি তারা মানে কি বলবো চলে গেলেন পাশ্চাত্য ভাবধারার দিকে, যে তাদের কাছে কিন্তু এই জায়গাটা কিন্তু ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করলো। ঠিক আছে? তো এই মন এবং মানসিকতাকেই, এই যে আমি বললাম যে রূপক উদ্দেশ্যমূলক রচনা, তো সেই উদ্দেশ্যটাকে মানে এই বোধ বা চেতনাটাকেই নোঙর কবিতার মধ্যে কবি আর তুলে ধরেছেন। কাদের সামনে? পাঠকের সামনে, তোমাদের সামনে, আমাদের সামনে। তাহলে এখন দেখা যাক, আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ব এবং বোঝার চেষ্টা করব কবি কি উদ্দেশ্যে নোঙর কবিতাটা লিখেছেন বা রূপকধর্মী কবিতাটা লিখেছেন। ঠিক আছে? তোমরা সবাই বইটা হাতে নিয়ে নাও। দেখো, বলছে নোঙর। এমনি নোঙর কথাটার অর্থ কি? আমরা যে বললাম যে নোঙর নৌকাতে বা জাহাজে বেঁধে দিলে সে নৌকা কি করতে পারে না, আর হাওয়ার তালে বা ঢেউয়ের তালে স্থানচ্যুত হতে পারে না, তাই না? অর্থাৎ এখানে যদি আমরা দেখি, নোঙর হচ্ছে ঠিক বন্ধনের প্রতীক। নোঙর তাহলে কিসের প্রতীক? নোঙর হচ্ছে বন্ধনের প্রতীক। তাহলে জানতে হবে, আমি যে রূপক কবিতা সম্বন্ধে বলতে গিয়ে বলেছি যে এই কবিতায় দুটো ধারা থাকে। একটা হচ্ছে বাইরের প্রবাহমান ধারা, যেটা বাইরে বাইরে আমরা যেটা মানেটা বুঝতে পারছি কি হচ্ছে। যেমন এই কবিতায় হচ্ছে আমরা কবিকে দেখছি, কবি কি করছে, দূর সিন্ধু পানে পাড়ি দিচ্ছেন, কিন্তু পাড়ি দেওয়া হচ্ছে না, কারণ তার নৌকার কি পড়ে গেছে, নোঙর পড়ে রয়েছে। কবি বহুবার চেষ্টা করছেন, কিন্তু কবি
এখান থেকে কোনোভাবেই যেতে পারছেন না। কবির ইচ্ছে যে সে যাবে, কিন্তু ইচ্ছেগুলো বারবার কি হচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ নোঙর কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কবির একটা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। ওই যে বাণিজ্য তৈরি নিয়ে হয়তো তিনি কোথাও যাবেন ব্যবসা বাণিজ্য করতে, এরকম একটা ধারণা আমাদের মনের মধ্যে আসছে প্রাথমিকভাবে, কিন্তু ব্যবসা বাণিজ্যে তিনি যেতে পারছেন না, কারণ তার নোঙর কিন্তু পড়ে রয়েছে, নৌকা কিন্তু সচল নয়। এবং শেষমেশ কবি কিন্তু কি করছেন, বারবার তারা নক্ষত্র গ্রহ দেখে দিক ঠিক করার চেষ্টা করছে যে আমি যাব, অবিরত দাঁড় টেনে চলেছে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি যেতে পারছেন না। বলছে সারা রাত ধরে দাঁড় টেনে গেলাম, কিন্তু পারলাম না একটু এগোতে, কারণ নোঙর পড়ে রয়েছে। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে বাইরের অর্থ। এবার ভিতরের অর্থটা ঠিক কি সেটা জানতে হবে। তাহলে নোঙর আমাদের দৃষ্টিতে বন্ধনের প্রতীক, কিন্তু কবির এখানে হচ্ছে স্থির বিশ্বাসের প্রতীক। স্থির বিশ্বাসটা কি, মানে স্থির প্রত্যয় বা বিশ্বাস। স্থির প্রত্যয় বা বিশ্বাস হচ্ছে কবির কাব্য প্রত্যয়, কবি প্রত্যয়, মানে কবি বিশ্বাস যে কবি কোথায় রয়েছেন, স্বদেশী ভাবধারার স্নাত হয়ে রয়েছেন, স্বদেশী ভাবধারার প্রেমে বুঁদ হয়ে রয়েছেন। তিনি এইখানেই তার নোঙরটাকে ফেলে দিয়েছেন। তারপরে কবি ছুটতে চেষ্টা করছেন কোথায়, যেহেতু কি হচ্ছে, তার সমকালীন কবিরা বা তার সমগোত্রীয় কবিরা সকলেই পাশ্চাত্য ভাবধারায় অবগাহন করছে বা পাশ্চাত্য ভাবধারার সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। কবিরও তেমন ইচ্ছা, কিন্তু কবি নিতান্তই মানে কি বলবো, স্বাদেশিকতার টানে তিনি কিন্তু আর সেখানে যেতে পারছেন না। সেখানকার যে দুর্নিবার আকর্ষণ সকলকে টানছে, পাশ্চাত্য ভাবধারা নিজেদের দিকে, ওই দিকে টানার চেষ্টা করছে। কবিও কিন্তু মাঝে মধ্যে সেখানে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরক্ষণেই কবি কিন্তু আবার নিজের কথা ভেবে, মানে নিতান্তই আপন কথা চিন্তা করে কবি কিন্তু এখান থেকে আর যেতে পারছেন না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে আমরা দেখব, বলছে পাড়ি দিতে দূর সিন্ধু পানে, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবি পাড়ি দিতে চান, এখানে বলছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে। তাহলে দূর সিন্ধু পার মানেই হচ্ছে পাশ্চাত্য ভাবধারা, দূর সিন্ধু পার। ঠিক আছে, আর কবি পাড়ি দিতে চান কোথা থেকে, দেশীয় ভাবধারা থেকে। এই যে প্রেম, সৌন্দর্য, নিসর্গ, রোমান্স। অজিত দত্ত একেবারে নিখাদ রোম্যান্টিক কবি ছিলেন। তো পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তট, এই তটটা কি, তটটা হচ্ছে একেবারে স্বদেশের আঙিনা। এই যে স্বদেশের আঙিনা, এ হচ্ছে তট। তট মানে যেখানে নৌকা কি করে নোঙর করা হয় সেটাকে তট বলা হয়। তো তট হচ্ছে স্বদেশ। এবার বলছে নোঙর গিয়েছে পড়ে। নোঙর মানে কবির স্থির কি বলবো, প্রত্যয় বা বিশ্বাস, এখানেই কিন্তু তিনি ফেলে রেখেছেন স্বদেশী ভাবনায়, স্বদেশী ভাবধারার মধ্যে তিনি নিজেকে কি করে রেখেছেন, নিমজ্জিত করে রেখেছেন, মানে আত্মমগ্ন থেকেছেন কোথায়, নিজের সৃষ্টি প্রবাহের মধ্যে। তাহলে তিনি নোঙর ফেলে দিয়েছেন এখানে। আর পাশ্চাত্য ভাবধারার দুর্নিবার আকর্ষণ কবিকে কি করছে, টেনে নেওয়ার চেষ্টা করছে। কবি যেতে চাইছেন, সবাই চলে গেছে, কবির সমগোত্রীয় কবি বন্ধুরা তারা সকলেই পাশ্চাত্য ভাবধারায় আস্তে আস্তে লীন হয়ে যেতে বসেছে। কবিও কিন্তু সেখানে চলে যেতে চাইছেন, কিন্তু তার কবি প্রত্যয়,
কবির বিশ্বাস এখানেই কিন্তু নোঙর পড়ে গেছে, মানে নোঙর, নৌকা কিন্তু কোথাও যাবে না নোঙর ফেলে দিলে। কবি কিন্তু এখানে নোঙর ফেলে দিয়েছে, রাইট। বলছে সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, আত্মমগ্ন সৃষ্টি প্রবাহে, মানে প্রেম, সৌন্দর্য, নিসর্গ, রোমান্সের মধ্যেই কবিতার কাব্যচর্চা চালিয়ে গেছেন, অর্থাৎ দাঁড় টেনে গেছেন, রাইট। বলছে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ার, নদীতে যখন জোয়ার আসে তখন জল ফুলে ওঠে। তো কবির জীবনে জোয়ার কোথায়? জোয়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, কবির ইচ্ছা। কি? কবি পাশ্চাত্য ভাবধারার সঙ্গে যাবেন, যেতে চাইছেন। এখানে গেলে বিশ্বজনীন একটা পরিচিতি লাভ হতে পারে বা হবে, সারা বিশ্বের সাথে তিনি পরিচিতি লাভ করবেন। এই আকাঙ্ক্ষার ঢেউগুলি, মানে আকাঙ্ক্ষা পাওয়া প্রাপ্তির ঢেউগুলি কবিকে কিন্তু কি করছে? নাড়া দিচ্ছে। বলছে ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, আকাঙ্ক্ষা ফুলে ফুলে ওঠে, মানে তীব্রতর হয়। জোয়ারের জল যেমন ফুলে ওঠে তেমনি কবির মধ্যে আকাঙ্ক্ষাগুলো আর ফুলে ফুলে উঠছে, মানে আকাঙ্ক্ষাগুলো তীব্রতর হচ্ছে। বলছে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এই যে তরি, কবি নোঙর করেছেন। কিসের নোঙর? তাহলে তরিটা কোনটা? তরি হচ্ছে কবির মন। কবির মন এই স্বদেশী ভাবনায় নোঙর করে বসেছে, নোঙর ফেলে দিয়েছে। ওই জন্য বলছে এ তরিতে, তরি মানে হচ্ছে মন, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এই যে পাশ্চাত্য ভাবধারার দুর্নিবার আকর্ষণগুলো কবির মনের মধ্যে এসে কি করছে? ধাক্কা খাচ্ছে। আর ধাক্কা খেয়ে কবিকে কিন্তু নিয়ে যেতে পারছে না, ওই ঢেউগুলো আবার পাশ্চাত্যের দিকেই চলে যাচ্ছে। অর্থাৎ কবির মন দুর্নিবার আকর্ষণে আকর্ষিত হচ্ছে না। কবি চাইছেন, কিন্তু তার আগেই তিনি ভালোবেসেছেন স্বদেশী ভাবধারাকে, এখানেই নোঙর করে দিয়েছেন। তাই কবির মন ফুলে ফেপে উঠলেও যেহেতু কবির মনের নোঙর এখানে পড়ে রয়েছে, তাই কবি কিন্তু আর যেতে পারছেন না। এই যে আকর্ষণগুলো আসছে আর কবির মনে ধাক্কা খেয়ে আবার যথারীতি সমুদ্রের দিকেই ফিরে যাচ্ছে। সমুদ্র হচ্ছে অনন্ত, পাশ্চাত্য ভাবধারা হচ্ছে অসীম। কবির কাছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো আসছে আর কবির মনে ধাক্কা খেয়ে পুনরায় আবার চলে যাচ্ছে কোথায়? ফিরে চলে যাচ্ছে মহা অনন্ত সমুদ্রের দিকে। বুঝতে পেরেছো? বলছে তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। বলছে যখন জোয়ার আসে, অর্থাৎ আশা আকাঙ্ক্ষাগুলো ফুলে ফেপে ওঠে, তখন তো জোয়ার, কবিও ফুলে ফেপে ওঠে, ঠিক? এবার যখন বলছে তারপর ভাটার শোষণ, কবির তো নোঙর এখানে পড়ে আছে, এই দুর্নিবার আকর্ষণগুলো কবিকে কিন্তু বেশিক্ষণ আকর্ষিত করে রাখতে পারছে না। সঙ্গে সঙ্গেই জোয়ার ভাটার নিয়মেই জোয়ার ফুলে ওঠে, আবার ভাটার সঙ্গে যেমন হারিয়ে যায়, তেমনি কবির কাছে এই দুর্নিবার আকর্ষণ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বলছে তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। এই যে ভাটা, এই ভাটা যখন হয় তখন এইভাবে নিচের দিকে চলে যায়, জোয়ারের জলগুলো ফুলে ফুলে আসে, আর ভাটা হলে সব চলে যায়। তো এই যে স্রোতের যে প্রাবল্য বা তীব্রতা, আকাঙ্ক্ষার যে তীব্রতা, সেই তীব্রতা মনের কাছে ধাক্কা খেয়ে ভাটা হয়ে
মানে ভাটা তখন ওই তীব্রতাকে শোষণ করে নিয়ে আবার মিশে যায় গিয়ে কোথায়? দূর সমুদ্রে। তাহলে আমরা দেখতে পেলাম কি কবি চাইছেন পাশ্চাত্য ভাবধারার সঙ্গে, কারণ কবির বন্ধুরা চলে গেছেন, সবাই পাশ্চাত্য ভাবধারায় ডুব খেয়ে নিয়েছে, স্নাতক হয়ে গেছে, কবি রয়েছে। কিন্তু কবির এই যে স্বদেশী ভাবধারার প্রতি যে একটা গূঢ় আকর্ষণ, যেখানে তিনি নোঙর করে ফেলেছেন, সেখান থেকে তিনি কিন্তু আর যেতে পারছেন না। বলছে জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে। বলছে এই যে তট, এই তট কেমন তট? এ হচ্ছে স্বদেশের আঙিনা, স্বদেশ তট। এই তট জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবির যে বাণিজ্য তরী, কবির তরী কোনটা? মন। আর এই মনের মধ্যে তার কি আছে? স্বদেশী কাব্যচিন্তা আছে, স্বদেশী কাব্যধারা প্রবাহিত রয়েছে। সে অনন্ত কালব্যাপী, চিরদিন ব্যাপী কি করছেন? তিনি কাব্য সাধনা করছেন স্বদেশী চিন্তাধারায়, প্রেম, সৌন্দর্য, নিসর্গ এবং রোমান্সের উপর। তিনি রোমান্টিক কবি ছিলেন। বলছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে কোথায়? জোয়ার ভাটায় এই তটের কাছে। যে কবির যে বাণিজ্য তরী, কবি যে তরীতে তার কাব্য প্রতিভা, কবি প্রতিভা, তার যে চিন্তন মনন এগুলোকে ধরে রেখেছে, সেটাই কবির বাণিজ্য তরী। এই বাণিজ্য তরী নিয়েই কবি যেতে চেয়েছিলেন কোথায়? পাশ্চাত্য ভাবধারার সাথে মিশে যেতে, কিন্তু তিনি পারেননি, কারণ কবির মন নোঙর করে বসে রয়েছে। তাই মনরূপী নৌকা যতই স্বদেশী ভাবনায় সমৃদ্ধ হয়েছে, তারা আর ওইখানে যেতে পারেনি। কোথায়? পাশ্চাত্য ভাবধারার কাছে। ঠিক আছে, এই পর্যন্ত। বলছে যতই না দাঁড় টানি, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, কবির মনে আকাঙ্ক্ষা যতই তীব্রতর হোক না কেন, কবি যতই দাঁড় টানুক না কেন, সবই বৃথা চেষ্টা। যতই মাছ তুলে বাঁধি পাল, নৌকাকে আরো গতি বা তীব্রতর করে যেন নৌকাতে পাল বাঁধা হয়, যাতে হাওয়া ধরে নৌকা আরো দ্রুতগামী হয়। অর্থাৎ কবির মধ্যে একটা পাশ্চাত্য চেতনা কিন্তু কবিকে টানছে, কবি ওইদিকে ছোটার চেষ্টা করছে। যতই না দাঁড় টানি, দাঁড় কোথায় টানছেন? তিনি এইখানে দাঁড় টেনে যাচ্ছেন, অর্থাৎ নিজের কাব্য কবিতাকে সমৃদ্ধ করে তুলছে। আর পাল দিচ্ছেন, পালে হাওয়া নিচ্ছেন, কোথায় যাবে? পাশ্চাত্যভাবে। কিন্তু নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি। বলছে নোঙরের কাছি বাঁধা, এই যে মন স্বদেশ চিন্তার কাছে, স্বদেশ ভাবনার কাছে কবির মন একেবারে চিরদিনের মতো বাঁধা রয়েছে। কবিকে যতই পালে হাওয়া দেওয়া হোক, কবি কিন্তু নিরুপায়, যেতে পারছেন না। কি বলছে? নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। সত্যি তো, স্বদেশ ভাবনার কাছে কবি এমনভাবে অন্তর্লীন হয়ে গেছেন, এমনভাবে তিনি নৌকার মানে মনের যে কি বলবো নোঙরটাকে এখানে গেঁথে দিয়েছেন বা নোঙরটাকে ফেলে দিয়েছেন, যেটার বাঁধন কেটে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে। কবি স্বদেশী ভাবধারার মধ্যে তার কাব্য চর্চাকে কি করেছেন? চালিয়ে গেছেন। যখন কবি একাকী থেকেছেন, ভেবেছেন যে আমার সহকর্মী বন্ধুরা, আমার কবি গোষ্ঠীর লোকেরা যারা সকলেই চলে গেছে পাশ্চাত্য ভাবধারার সঙ্গে স্নাতক হয়ে গেছে, তাহলে আমি কি কোনো ভুল করেছি? নিস্তব্ধ মুহূর্ত, যখন কবি একাকী থাকছেন, তখন আবার তার মধ্যে সাগর গর্জন
ওঠে কেঁপে, অর্থাৎ পাশ্চাত্যের গর্জন, অর্থাৎ পাশ্চাত্যের ভাবধারার সুতীব্র আকর্ষণ কবিকে আবার উদ্বেলিত করছে। বলছে নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। এই আকাঙ্ক্ষাগুলো কবিকে কি করতে নিতে আসছে, আর কবি গো ধরে বসে আছে তার স্বদেশী ভাবধারার সাথে। যখন কবিকে এখান থেকে নিয়ে যেতে পারছেন না, তখন স্রোত এসে নিয়ে যেতে চাইছে, কিন্তু কবি তো দাঁত টেনে চলেছেন স্বদেশী ভাবনাই। তো স্রোতগুলো বারবার চেষ্টা করছে কবিকে, আর বিদ্রুপ করছেন, ঠাট্টা করছেন কবিকে। কি যে যদি তুমি বিশ্বজনীন পরিচিতি পেতে চাও, হায় রে তুমি নিজেরই ভালো বুঝছো না, তোমাকে ভালো তোমার মানে কি বলবে পরিচিতি বাড়বে বলেই আমি তোমাকে, বা আকাঙ্ক্ষাগুলো এসেছে তাকে কবিকে নিয়ে যেতে, কিন্তু এই আকাঙ্ক্ষাগুলো হতাশ হয়ে ফিরে যাচ্ছে, তাকে বিদ্রুপ করছে। কি এই যে সংকীর্ণ মানে কি বলবো মানে ভাবধারা, এই ভাবধারার বাইরে একটা বিরাট ভাবধারা আছে। মানুষ কে চায় না বিরাটকে পেতে, একমাত্র কবি যেতে চান না, তাই কবিকে ঠাট্টা করছেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, স্রোতের বিদ্রুপ শুনি প্রতি দাঁড়ের নিক্ষেপে। তো এই যে কবি যে তার স্বদেশী ভাবনায় কাব্যচর্চা করে গেছেন বা দাঁত টেনে গেছেন, তাতে কবি বন্ধুর মানে কবির যে বন্ধু সমালোচক, তারা কবির সমালোচনা করেছেন। এ হচ্ছে কক্ষচ্যুত কবি। তারা সমালোচনা করেছেন যে ভালো বোঝেন না। তারা অনেকেই লেখালেখি করেছেন, সমালোচনা করেছেন কবি অজিত দত্তের, যে এ কেমন কবি যে আজও সনাতনী ভাবধারা, সনাতনী কাব্য কি বলবো চিন্তনকে নিয়ে বসে রয়েছে। আপগ্রেডেশন চলছে যেখানে, সেখানে একটা সনাতনী একটা ব্যাকডেটেড আইডিয়ার উপর দাঁড়িয়ে রয়েছে কবি। এই নিয়ে অনেকেই কিন্তু কবির সমালোচনা করেছেন। এক্ষেত্রে স্রোতের বিদ্রুপ যেন সমালোচকদের সমালোচনাকেও কিন্তু ইঙ্গিত করছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা। তো এই সমালোচনাগুলো শুনে একবার তারার দিকে তাকিয়ে নিশানা করে ঠিক চলে যাব, দিক নির্ণয় মানে কবি দিক নির্ণয় করার চেষ্টা করেন। প্রাচীনকালে দেখবে যে সমস্ত নাবিকরা গভীর সমুদ্রে যেতেন, তো তারা তো আর দিক নির্ণয় করতে পারতেন না, তো উপরের তারাকে দেখে তারা দিক নির্ণয় করতেন, কোন দিকে যাব আর কোন দিকে যাব না, কোন দিকে গেলে আমরা গন্তব্যে পৌঁছে যাব। তো কবিও কি করছেন, এই সমালোচকদের সমালোচনা, যতই তিনি তারার দিকে তাকিয়ে নিজের দিকের নিশানা খুঁজতে চেয়েছেন, নিশানা খুঁজতে গিয়েই দেখছেন যে খুঁজলে হবে কি, কবির অন্তমনপ্রাণ যেন এখানেই। তাই যতই বিরামহীন এই দাঁড় টানা, মানে যতবার সে ভাবতে চেষ্টা করছে যে আমার কোন দিকে মানে লক্ষ্যটা, আমার ডেস্টিনেশনটা কোথায়, খোঁজার চেষ্টা করেছেন। সমালোচকদের সমালোচনায় বিদ্ধ হয়ে কবি বারবার তারার দিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করেছেন আসল নিশানাটা, কিন্তু কবি নিশানা খুঁজে পাননি। বলছে ততই বিরামহীন এই দাঁড় টানা, যতবার সমালোচনা তার দিকে ধেয়ে এসেছে কবি ততই শক্ত হাতে আর স্বদেশী ভাবধারার প্রেম, সৌন্দর্য, রোমান্টিকতা এগুলোকে নিয়ে বেশি মেতে থেকেছেন। বলছেন ততই বিরামহীন এই দাঁড় টানা। তাহলে এই পর্যন্ত আমি তোমাদের বোঝাতে পেরেছি। বলছে দেখো, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, তরি ভরা পণ্য নিয়ে প্রেম, সৌন্দর্য, নিসর্গ, রোমান্স, এই যে তার কাব্যচর্চা, এই সমস্ত কাব্যচর্চাকে তিনি কি করেছে, মনের তরিতে সাজিয়ে নিয়েছেন, তরিকে ভরে ফেলেছেন। ইচ্ছে কি, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, তিনি পরিচিতি পেতে চেয়েছেন, এই সমস্ত কিছুকে নিয়ে যেতে চেয়েছেন। একবার মনে হয়েছে যে যাক এই সমস্ত কিছুকে নিয়ে গিয়ে আমি বিকিকিনি করব পাশ্চাত্য ভাবধারার কাছে।
চেষ্টা করেছেন কবি। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে শক্ত সিন্ধু পারে, পাশ্চাত্য ভাবধারায়। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। হায় হায় নোঙর, কবির মন পড়ে গেছে, নোঙর হয়ে এখানেই থেকে গেছে। কবি কিন্তু আর এই স্থান পরিত্যাগ করতে পারছেন না, কারণ কবির মন এতখানি স্বদেশী ভাবধারার সাথে যুক্ত হয়ে গেছে, সনাতনী কাব্যচর্চার সাথে এতখানি আষ্ঠে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলেছেন যে কবির মন এখানেই পড়ে রয়েছে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। যাক, তবু দাঁড় টানি অর্থাৎ ফেলে দিয়েছে, তবু তিনি কিন্তু কাব্য চর্চায় থেমে থাকেননি। কবির জন্ম 1907 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1979 খ্রিস্টাব্দে। আর এই যে আমাদের দেখছো সাদা মেঘ কালো পাহাড়, হ্যাঁ, এই সাদা মেঘ কালো পাহাড় কবির একেবারে পরিণত মানসিকতার কাব্য, একেবারে শেষ কাব্য। এই কাব্যটার প্রকাশকাল হচ্ছে 1970। অতএব এই সময়ে কবি সচেতনভাবেই কিন্তু এই কাব্যগুলো, এই কবিতাগুলো লিখেছেন। তিনি বুঝতে পেরেছেন, তিনি পাশ্চাত্যকে খারাপ বলেননি, পাশ্চাত্যকে তিনি ভালোবেসেছেন এবং সুন্দরভাবে তিনি সেখান থেকে নিজেকে আলাদা করে রেখেছেন। এক একটা কবির এক একটা লক্ষ্য থাকে, এক একটা উদ্দেশ্য থাকে, যে কথাটা আমি পড়ানোর সময় মানে তোমাদের যখন রূপক কথাটা আলোচনা করছিলাম সে সময় বলেছি এটা হচ্ছে উদ্দেশ্যমূলক রচনা। তাই কবি এই একটা উদ্দেশ্যকে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। বলছে তবু দাঁড় টানি, মানে কবির প্রচেষ্টা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তবু দাঁড় টানি। কিন্তু কবি কি করছেন না, যেতে পারছেন না। কবির মনের নোঙর তিনি এখানেই ফেলে দিয়েছেন। সুতরাং কবি আর যতই চেষ্টা করুন না কেন, জীবনের একেবারে শেষ প্রান্তে এসে তিনি কিন্তু সচেতনভাবেই কথা বলেছেন কি, যে আমার আর যাওয়া হবে না, সুতরাং আমি কক্ষচ্যুত কবি। তাহলে কবিতাটা আমরা কিন্তু শেষ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমরা কি কি প্রশ্ন তৈরি করব। প্রথমত আমি বলবো যে এই কবিতার নামকরণ নোঙর কতখানি সার্থক হয়েছে, নামকরণ, এবং এটাকে রূপকধর্মী কবিতা বলা যায় কি না, এটা একটা প্রশ্ন। মূল বিষয়বস্তু কি, কবি কতখানি রোমান্টিক ভাবধারার কবি ছিলেন, এই ধরনের প্রশ্নগুলো হতে পারে। এছাড়া প্রশ্ন হতে পারে ছোটোখাটো লাইন তুলে। তো আমি যেভাবে তোমাদের বিভিন্ন লাইনের কথাগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝালাম, তাতে করে আশা রাখি কোনো ছোট প্রশ্ন তোমাদের কাছে আটকাবে না। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি ভালো করে বুঝতে না পারো, তোমরা বারবার ইউটিউবেও এটা কিন্তু দেওয়া থাকবে, তোমরা দেখবে। তারপরেও যদি তোমাদের জিজ্ঞাসা পরিতৃপ্তি না হয়, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তো এইরকম সরাসরি ইন্টারাকশন তো তোমাদের সাথে আমাদের হয় না। তাই আমি তোমাদের একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে এই ফোন নম্বরে আর তোমরা কি করবে, যোগাযোগ করবে। আমি তোমাদের ফোন রিসিভ করব। আমার হোয়াটসঅ্যাপও এই নম্বরে রয়েছে, যদি কোনো কথা তোমরা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও তবুও আমি উত্তর দেব। আমি তোমাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি ফোন নম্বরটা বোর্ডে লিখে দিচ্ছি। এর আগের দিনও দিয়েছি, আজকেও দিচ্ছি। যারা নতুন ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা এই নম্বরটা লিখে নাও, কেমন? গৌরশঙ্কর ঘোষ, মোবাইল নম্বর হচ্ছে 95 93 99 61 61। ঠিক আছে,
9593996161। ঠিক আছে, তোমরা এই নম্বরটা খাতায় লিখে রাখো। যে কোনো সমস্যা আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ঠিক আছে, তোমরা অযথাই ঘরের বাইরে যাবে না, কোনো কাজ ছাড়া বাইরে যাবে না, হাতে সবসময় স্যানিটাইজার দেবে, বারবার হাতকে ভালো করে ধোবে, মাস্ক ছাড়া কখনোই বাইরে যাবে না। তোমাদের মনে হচ্ছে যে আমরা মাস্ক ছাড়া পড়াচ্ছি, কিন্তু আমরা মাস্ক পরে এসেছি, কিন্তু এই ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই, তাই আমার বিপদ এখানে নেই, তাই বিনা মাস্কে আমি তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, তোমরা কখনোই বিনা মাস্কে বাইরে বেরোবে না, কেমন? খুব ভালো থেকো, অসংখ্য অসংখ্য ভালোবাসা, তোমাদের ভালো হোক, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা অগ্রগতির পথে চলো, তোমাদের হাত ধরে পৃথিবী নতুন করে বাঁচার স্বপ্ন দেখুক, তোমরা আরও আরও ভবিষ্যতের দিকে অগ্রসর হও, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমি আজকের পাঠ আমি শেষ করছি। ঠিক আছে, বাই।